শেয়ার স্ক্রিন। আচ্ছা, তো আমাদের হলো যে নিউমেরিক্যাল মডেলিং এর বইটা করছিলাম, সেখানে লাস্ট আমি ভিডিও যেটা দেখলাম, যেটা একটা এক্সাম্পলস নিয়ে ডিসকাশন শুরু করছিলাম, এক্সাম্পলস অফ ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্লিকেশনস। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি যদি ছবিটা দেই, এরকম একটা ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইসের ক্ষেত্রে অ্যানালাইসিসটা করা হচ্ছিল, যেখানে নিচে থাকছে গোল্ড হিট সিঙ্ক। তারপর এখানে দেখো তিনটা লেভেল আছে, তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারই কিন্তু একই ম্যাটেরিয়ালের তোমার খুব সম্ভবত একই ম্যাটেরিয়াল, যাই হোক একই ম্যাটেরিয়াল বোধহয় নাও হতে পারে, যাই হোক মানে আমি বলতে চাচ্ছি যে একই টাইপের ইম্পিউরিটি, অর্থাৎ এখানে তোমার ডোনর ইম্পিউরিটি, উপরেরটাও ডোনর ইম্পিউরিটি, মাঝখানে এটা হলো ক্যাথোড, ওটা উপরেরটাও ক্যাথোড অ্যানোড, মাঝখানে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, দ্যাট ইজ অলসো এন টাইপ রিজিয়ন, আর নিচে আছে গোল্ড হিট সিঙ্ক। এ ধরনের একটা ডিভাইস, এবং এটার একটা এই ক্রস ক্রস করে এখানে দেখানো হয়েছে। এটাকে বলা হচ্ছে ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইস অর গান ডায়োড। গান ডায়োডের ক্ষেত্রে আমি যতদূর জানি গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়, তো দ্যাট ইজ এ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। গ্যালিয়াম আর্সেনাইড গান ডায়োডে ইউজ করা হয় এবং দ্যাট ইজ এ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। তা ধরে নিচ্ছি যদি পুরোটাই গ্যালিয়াম আর্সেনাইড হয়, তাহলে এটা হলো এন টাইপ, এন প্লাস, উপরে এন প্লাস, মাঝখানে হলো অ্যাক্টিভ হলো এন। আচ্ছা, এখন এন প্লাস মানে আর এন এর মধ্যে পার্থক্য তোমরা জানো, যে হেভিলি ডোপড আর কম ডোপড আর কি, মডারেটলি ডোপড। হেভিলি ডোপড মানে এখানে ডোনর ইম্পিউরিটির সংখ্যা অনেক বেশি। তো এখন এরা কিভাবে সলিউশনে আগিয়েছিল? The majority of early numerical device simulations are carried out using finite difference techniques, and the method still remains a popular choice because of the simplicity of the implementing this technique. তাহলে এই টেকনিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সিম্পল। There are many published examples, সেটা উদাহরণ এখানে সব রেফারেন্স অনেক পেপার টেপার দিয়েছে, তো সেটা যারা ইন্টারেস্টেড পড়বা। তো ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইসেস আর ফ্যাব্রিকেটেড ফ্রম গ্যালিয়াম আর্সেনাইড অ্যান্ড ইন্ডিয়াম ফসফেট। ঠিক আছে, আমি তো গ্যালিয়ামটা বললাম, ইন্ডিয়াম ফসফেট থেকে হয়, and are a particular interest because of their ability to generate spontaneous and coherent microwave current oscillations when biased correctly. তাহলে এই ডিভাইসগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে যে মাইক্রোওয়েভ কারেন্ট অসিলেশন তৈরি করতে পারে, মাইক্রো সিগন্যাল জেনারেট করতে পারে। তো এই ট্রান্সফার্ড ইলেকট্রন ডিভাইস, ট্রান্সফার মানে ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফারের এখানে ব্যাপারটা হলো যে এখান থেকে যেন ভ্যালেন্স ব্যান্ড, তারপর কন্ডাকশন ব্যান্ড, তো এখানে সে যখন উপরের ব্যান্ডের দিকে যায়, তখন এমন একটা ব্যান্ডে যায় যেখানে তার ইফেক্টিভ ম্যাসটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে তাহলে দেখা যায় যে ভোল্টেজ বাড়লেও ইফেক্টিভ ম্যাস কম থাকার কারণে মোবিলিটি কমে যায়। তো কোনো কোনো রিজিয়নে মোবিলিটি বেশি থাকে, কোনো কোনো রিজিয়নে মোবিলিটি বেশি থাকে, কম থাকে। তো এরকম ক্ষেত্রে যেখানে মোবিলিটি কম, সেখানে ভোল্টেজ বাড়ালেও কারেন্ট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই এই ইলেকট্রনটা যেখান থেকে উপরে চলে যাচ্ছে, এই উপরে চলে যাওয়াটাই হচ্ছে ট্রান্সফার্ড ইলেকট্রন। ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে হায়ার এনার্জি লেভেলে, যেখানে ইফেক্টিভ ম্যাস কমে যায় তার। আচ্ছা, সেজন্য এটার নাম এটা। যাই হোক, এখন আসল নিউমেরিক্যালের কাজের কথায় আসি। নিউমেরিক্যাল সিমুলেশনস প্রোভাইডেড দ্য ফিজিসিস্ট with a dramatic picture of the physical phenomena behind the operation of this type majority carrier semiconductor devices. So transferred electron device, also known as gun diodes, are usually fabricated from an epitaxial layer of gallium arsenide in an n plus n plus layer structure. So that is a compound semiconductor. The one-dimensional models are used to represent this structure because domains propagate between the parallel ohmic contacts. And because the length of the device in n layer এর যে length, মাঝখানে যেটা length, is usually much smaller than the device diameter. ঠিক আছে, তাহলে এখানে যেটা বলছি সেটা মনে রাখবা, যে এগুলো কিন্তু তোমাদের নিউমেরিক্যালি যখন অ্যানালাইসিস করবে, এই ডাইমেনশনস গুলো কিন্তু অ্যাজাম্পশনের ক্ষেত্রে কাজে লাগবে, প্রোগ্রাম সিম্পলিফাই হবে এই সমস্ত জায়গায়। তো ওয়ান ডাইমেনশনাল মডেল একটা হচ্ছে অ্যাজাম্পশন, তারপর হচ্ছে ডোমেইন প্রোপাগেটস বিটুইন দ্য প্যারালাল ওহমিক কন্ট্যাক্টস। তাহলে ডোমেইনটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ম্যাটেরিয়ালটা যদি এরকম হয়, এই ম্যাটেরিয়ালের কোথাও দেখা যাচ্ছে তোমার তোমার ডোপিং বেশি হয়েছে, কোথাও ডোপিং কম হয়েছে, আবার কোথাও ডোপিং বেশি হয়েছে। তো এই যে একটা নন ইউনিফর্ম থাকার ফলে
কোন কোন জায়গায় ডোপিং কম থাকে, কোন কোন জায়গায় ডোপিং বেশি থাকে। তো তার ফলে ওই ইলেকট্রনের সংখ্যা যদি কম বেশি থাকে তার উপর ডিপেন্ড করবে কতটুকু ট্রান্সফার হচ্ছে, কতটুকু উপরে যাচ্ছে, এই নিচের থেকে উপরের হায়ার এনার্জিতে গিয়ে কম ইফেক্টিভ ম্যাসের দিকে যাচ্ছে। সরি, আমি বোধহয় ইফেক্টিভ ম্যাসটা কম না, ইফেক্টিভ ম্যাসটা বেশি, মোবিলিটিটা কম। ইফেক্টিভ ম্যাসটা মানে তুমি যখন ভাত খাও তখন তোমার তো এনার্জি, এই ভর বেড়ে যায়, তখন তুমি আস্তে দৌড়াবা, তো কাজে ওই মোবিলিটি, ইফেক্টিভ ম্যাস বেড়ে যায় কিন্তু মোবিলিটি কমে যায়। এটা হচ্ছে হায়ার এনার্জি একটা লেভেলে গিয়ে এটা হয়। আচ্ছা, তো সেই এলাকাগুলা পাশাপাশি দুইটা রিজিয়নের মধ্যে দুই রকম থাকতে পারে, একটা হচ্ছে এরকম ডোমেন তৈরি করছে আর একটা হয় নাই। তো এই ডোমেন গুলা যেগুলা হচ্ছে তোমাদের নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন, যেগুলোর মধ্যে ভোল্টেজ বাড়লেও কারেন্ট কমে যায়, ভোল্টেজ বাড়ছে কিন্তু কারেন্ট কমে যাচ্ছে, এগুলোকে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন বলতে পারো। ওই রিজন গুলা দেখা যাবে ডোমেন বলতে পারো। সেই ডোমেন গুলা প্রপাগেট বিটুইন দ্য প্যারালাল ওহমিক কন্ট্যাক্টস, এন্ড বিকজ দ্য লেংথ অফ দ্য ডিভাইস is usually much smaller than the device diameter, কাজে লেংথ অফ দ্য অ্যাক্টিভ এন্ড লেয়ার, আমি ডিভাইস বলছি, ভুল বলছি, লেংথ অফ দ্য অ্যাক্টিভ এন্ড লেয়ার, এই অ্যাক্টিভ এন্ড লেয়ারের যে লেংথ সেটা ডায়ামিটারের চেয়ে অনেক কম হয়। The term domain describes the non-uniformity in the electric field and the electron distribution which characterizes the operation of TED. For a more complete description, এটা অন্য বই দেখতে বলছে, আমি হালকা করে বললাম। The domain travels through the device towards the anode, তাহলে ডোমেনটা অ্যানোডের দিকে শিফট হতে থাকবে, that domain. And TED can operate in a variety of modes determined by the conditions governing the formation of the domains. তাহলে এখানে কতটুকু কনসেন্ট্রেশন হলো, জিওমেট্রি কি, এই সমস্ত বিভিন্ন কারণে, ইউনিফর্মিটি কি হলো, এগুলোর কারণে তোমার ডোমেনের শিফটিংটা বিভিন্ন রকম হয়। তো আমরা কি গতদিন এই ইকুয়েশন গুলা কি দেখিয়েছিলাম? স্যার 2.30 পর্যন্ত আমাদের করানো। রাইট রাইট, তো একটু রিভিউ করতেই হয় কারণ অনেকদিন আগে হয়েছে। তো নিউমেরিক্যাল সিমুলেশন অফ টিইডি ক্যান প্রেডিক্ট এসেনশিয়াল পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক্স সাচ এ মাইক্রো আউটপুট পাওয়ার। তাহলে আমাদের যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করব, মাইক্রো সিগন্যাল তৈরি করব, সেটার আউটপুট পাওয়ার কিরকম হবে সেটা আমাদের একটা ইন্টারেস্ট। আউটপুট দেখব, স্ট্যাবিলিটি দেখব, সিগন্যাল যেটা পাচ্ছ সেটা স্টেবল কিনা না ফ্ল্যাকচুয়েট করতেছে। এফিসিয়েন্সি দেখব, যে সিগন্যালটা পাচ্ছ, যেটা এনার্জি তাকে দিলা তার তুলনায় এফিসিয়েন্সি কতটুকু হচ্ছে। টিউনিং ক্যারেক্টারিস্টিক্স, কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে তোমার সিগন্যাল দিচ্ছে। তো চারটা পয়েন্ট এখানে বলা হয়েছে, পাওয়ার, স্ট্যাবিলিটি, এফিসিয়েন্সি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি টিউনিং এর, এই জিনিসগুলা দেখতে হবে। আচ্ছা, তো such simulation often proceed by eliminating the electron density from the current density expression by combining Poisson's equations with the current density expression. তাহলে এখানে এলিমিনেট করতে চাচ্ছে ওরা, যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের ডেন্সিটি ফ্রম দ্য কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি টার্মের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে এন, তো এনটাকে এলিমিনেট করার চেষ্টা করছে। কিভাবে করছে, এই তোমার পয়জনস ইকুয়েশন, ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো যেটা আছে, এবং কারেন্ট ডেন্সিটির এক্সপ্রেশন যেটা এর আগে দেখানো হয়েছে, এগুলোর মধ্যে থেকে করা হয়। তো এখানে ওরা যে ইকুয়েশনটাকে ধরছে শুরুতে, আমরা এখন এগুলোর ডিরাইভেশনে যাব না, আমরা নিউমেরিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করব কি করছে। তো এখানে কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন হচ্ছে এইটা। তো এখানে তোমার যে এখানে যেটা বাদ দিতে বলতেছে, ইলেকট্রন ডেন্সিটি বাদ দিতে বলতেছে, কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কোত্থেকে আসতেছে, ডোনর কনসেন্ট্রেশন থেকে আসতেছে। তো এনডিটা এখানে আছে ইকুয়েশনে, এখানেও এনডি আছে। আপাতত মনে করো এই ইকুয়েশনটা তোমাদের দরকার আর কি। তো এটা তোমরা পয়জন ওই কারেন্ট টারেন্ট থেকে পাবা। আচ্ছা, এখন হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে একটা অংশ হচ্ছে এইটা ডেল ই বাই ডেল টি দিয়ে থাকতেছে, আর একটা অংশ হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ডি থেকে আসতেছে। তো এই ধরনের একটা এক্সপ্রেশন আসবে। তো ইলেকট্রিক ফিল্ড, এখানে ওরা ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছে, আমি তো অন্য একটা টার্ম দিতে সবসময় চাই, ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে বলি। তো এইটাকে যদি এভাবে বলো তাহলে পটেনশিয়াল, পটেনশিয়ালটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করলে পাই, আবার ইলেকট্রিক পটেনশিয়ালকে ডিভিডি এক্স করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। তো এই জিনিসগুলো তোমরা জানো, ইকুয়েশনের নাম্বার দিয়েছিলাম আমরা ওই দিন। জি স্যার, নাম্বার 2 আর পরেরটা নাম্বার 3। আচ্ছা, এটা 3। আর পরে বলতেছে ওয়্যার ভিটি, ভিটি যেটা বলছে ভিডিসি মাইনাস আর এফ কসমোমেটিক, এন্ড উইথ দ্য অ্যাডিশনাল বাউন্ডারি কন্ডিশন, এটাকে ধরে নিছে যে ইলেকট্রিক ফিল্ডটা ওখানে জিরো হবে। ওয়্যার এল ইজ দ্য লেংথ অফ দ্য অ্যাক্টিভ ডিভাইস, ডিফিউশন কোএফিশিয়েন্ট ডি and velocity v are instantaneous functions of the electric field, এটা ধরে নিছে। ডিফিউশন ডিটাকেও ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট ধরে নিছে। ভেলোসিটি তো অবশ্যই ভি ইজ ইকুয়াল টু মিউ ই, কাজে ভি তো অবশ্যই মিউ এর উপর ডিপেন্ড করবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা
স্থানের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড ফাংশন অফ এক্স অ্যান্ড টি, দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। তো সেটার উপর ডিপেন্ড করলে তার উপর যদি আবার ভেলোসিটি ডিপেন্ড করে, দ্যাট ইজ অলসো ডিপেন্ডিং অন দ্যাট। তো দুটাই ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। ইলেকট্রিক ফিল্ড আবার স্পেস এবং টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাহলে ডিফিউশনটা তাই হবে। আচ্ছা, এই পর্যন্ত গিয়ে তারপরে আমরা নেক্সট ফেজে যাই। আচ্ছা, তারপরে বলছে গেল ইলেকট্রনস, আমরা এটাকেই তো 2.31 পর্যন্ত হয়েছে বলছিলাম না? এ পর্যন্ত হয়েছিল না স্যার, তার আগের পর্যন্ত 2.30 পর্যন্ত। 30 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখন ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা তাহলে 4 নাম্বার বলে দিই। এটা একটু লেখো, আমি তাহলে রোল কলটা করে নিই। আচ্ছা, রোল নাম্বার 13। স্যার 13 স্যার, প্রেজেন্ট স্যার। জি, তারপর 71 72। স্যার 72 স্যার। 71 আছো? জি স্যার। আচ্ছা, 79, ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 83, ইয়েস স্যার। 87, 100, ইয়েস স্যার। 129। 87 আছে। Yes, sir. আচ্ছা, 87 আছে, 100 আছে, 129 আছে, জি, 152 আছে। 100 স্যার। হ্যাঁ, রোল 1। স্যার 100 স্যার, 100। 100 আছে, গুড। 129 আছে, 152 আছে, 63 64। 64 প্রেজেন্ট স্যার। 63 প্রেজেন্ট। আর ফাহাদ সাইফ? জি স্যার, আসি স্যার। তাহলে রোল 1 ছাড়া সবাই আসছে। আচ্ছা, তাহলে এইটা ইকুয়েশন 4 হলো, যেখানে কিছু ব্যাখ্যা আছে। তো এখানে ভেলোসিটির সাথে ইলেকট্রিক ফিল্ড রিলেশন বলা হয়েছে। তো এখন এখানে যে কটা ইকুয়েশন বলছে, এক্সাক্ট ফর্ম অফ দ্য ডিফিউশন টার্ম ইন ইকুয়েশন 2.4 আর 5, ওইটাকে একটু দেখতে হবে। এখানে আমরা আছি 238 পৃষ্ঠায়, ওইটা কত পেজে ছিল? ডিফিউশন ইকুয়েশন বলছে 2.4 আর 5। 4 আর 5 হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এটা তোমরা অলরেডি জানো যে একটা ড্রিফট একটা ডিফিউশন বলে, কিন্তু সেটাকে ওরা এই ফর্মে লিখছে যে জে এন ইজ ইকুয়াল টু কিউ এন ভিএন। একটা লিখি, বাকিটা নিজেরা বুঝবা। কিউ ডিএন আর ডেল এন, এগুলো আমাদের পুরনো নলেজ থেকে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 229 পৃষ্ঠা, 237 আবার যাবো। তো তাহলে এখানে কি গেল? তো ওই 2.4 5 এবং 28 নম্বর হচ্ছে এই মাত্র যেটা লেখলো, যে এই মাত্র যেটা এসছে আর কি। তো the exact form of the diffusion term in equation 4 5 and 28 has been the subject of considerable debate in the literature. The diffusion coefficient d is shown outside the derivative term in these equations. ঠিক আছে, ডেরিভেটিভের বাইরে আছে আর কি। এখানেও কি তাই? হ্যাঁ, এখানেও ডেরিভেটিভের বাইরে। ডেরিভেটিভের ভিতরে খালি ইলেকট্রিক ফিল্ড আছে আর এনডি বাই এনএক্স আছে। তো এই নিয়ে গবেষণার ব্যাপার আছে, আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই এখন। However, with the context of the derivation based on Boltzmann transport theory, বোলজম্যানের ট্রান্সপোর্ট থিওরি তোমরা কখনো পড়ো নাই মনে হয়, নাকি পড়ছো? বোলজম্যান ট্রান্সপোর্ট থিওরি কখনো পড়েছো? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে একটু উইকিপিডিয়ায় গিয়ে এখন দেখবো। আচ্ছা, বোলজম্যান ট্রান্সপোর্ট থিওরি, ইট হ্যাজ বিন শোন দ্যাট দ্য কোএফিশিয়েন্ট ডি শুড স্ট্রিক্টলি স্পিকিং বি ইনক্লুডেড ইনসাইড দ্য ডেরিভেটিভ টার্ম। এইটা এরকম একটা ডেরিভেটিভের ভেতরে ডিএন ঢোকাইতে হবে, এটা বোলজম্যান থিওরি। আচ্ছা, ঢোকার দরকার নাই, উনি কি বলছে এটাই জেনে রাখো। তাহলে উইকিপিডিয়া পরে দেখে নিও যে বোলজম্যান ট্রান্সপোর্ট থিওরিটা কি ছিল। So derivation of the both these forms assume that the distribution function is disturbed only slightly from its equilibrium conditions. In highly non-equilibrium situation, যেটা হচ্ছে Maxwellian method is often used to analyze the transport process and it is difficult to isolate a diffusion term. এগুলো হচ্ছে থিওরির নলেজ। তো considerable simulation efforts has been devoted to gallium arsenide TED over the last 18 years. It has been established that the last 18 years বলতে কি সেটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে এর পেপারটা হলো তোমার কত সালের? 99 সাল, তার মানে 81 সালের কথা বলতেছে, 81 থেকে 99 পর্যন্ত বলতেছে। আচ্ছা, তারপরে আমরা এখানে আসি। হ্যাঁ, লাস্ট 18 ইয়ার্স কই গেল? হ্যাঁ, তো
It has been established that the nature of the contact properties, doping and mobility variations, interfacial fields, particularly at the cathode, determines the operational behavior of the device. The doping notches near the cathode are frequently incorporated into the models to approximate the domain nucleation mechanism. Typical results obtained from time-dependent one-dimensional finite difference numerical simulation is shown here. The models have been developed which take into account the effect of ইত্যাদি, মানে এখানে কন্ডিশন গুলো বলছে আর কি। তো এখানে দেখো যে টাইম ইভলিউশন ডোমেন ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য লেংথ অফ দ্য গান ডিভাইসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের টাইম সময়ের সাথে সাথে পরিবর্তন। এখানে সময়টা হচ্ছে এদিকে তোমার পিরিয়ড বলছে, আর এদিকে হলো ইলেকট্রিক ফিল্ড। তার মানে এটাকে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার, তাই না? এই যে ইলেকট্রিক ফিল্ড এদিকে, এদিকে লেংথ। তাহলে লেংথের সাথে যদি দেখো তাহলে এই শুরুর টাইমটা এটা যদি একদম ইনস্ট্যান্ট বলো তখন হয়তো এরকম একটা অবস্থা ছিল, এদিকে লেংথ ধরছে, লেংথ বাড়ছে। কিন্তু এটাই ধরো আরেকটু পরে ধরো তুমি তখন চলে গেলা ধরো 0.6 পিরিয়ড, তখন কিন্তু এটা বড় একটা আকার নিচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাই। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড গুলা। ঠিক আছে, তুমি যদি 3 ডাইমেনশনালি ধরো ফিগারটা হবে এরকম আর কি, এরকম ফিগার। ঠিক আছে, তো কাজে এই দিকটা হচ্ছে তোমার টাইম এক্সিস আর এদিকে হলো অ্যাম্পলিটিউড। তাহলে এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে এইটা, এই অ্যাম্পলিটিউড হলো এদিকে কোথাও আর কি, এরকম আর কি। এটা মনে হয় ব্যাকা হবে লাইন নাকি যা, হ্যাঁ এরকম ব্যাকা হবে মনে হয় লাইনটা, এটার সাথে প্যারালাল ধরবে। ইরেজ করো যদি, মানে এই অ্যাম্পলিটিউডটা হবে এটার সাথে প্যারালাল কি এখানে হবে, এই অ্যাম্পলিটিউডটা হবে এখানে, এই অ্যাম্পলিটিউডটা হবে এখানে, এরকম প্যারালাল যাবে এই লাইনটার সাথে প্যারালাল। তো সেই প্যারালালে তুমি এদিকে যাচ্ছ, আবার লেংথ গুলো এদিক দিয়ে দেখবা। তো এরকম একটা গ্রাফ প্লট করা যাবে 3 ডাইমেনশনালি। তাহলে তোমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ হয় কোনো একটা ক্ষেত্রে, তাহলে হয়তো এরকম হইতে পারে যে লেংথ, ইলেকট্রিক ফিল্ড, পিরিয়ড, এরকম একটা 3 ডাইমেনশনাল গ্রাফ, 3D গ্রাফ আঁকো। আচ্ছা দেখো, এরপরে ফাইনাইট ডিফারেন্সের আরো কিছু বলা হয়েছে। এখানে ধরো তোমার এখানে বিজেটির কথা বলা হয়েছে, জে ফেটের কথা বলা হয়েছে, মেস ফেটের কথা বলা হয়েছে ইত্যাদি। তো তোমাদের ক্ষেত্রে তো মট ফেট ছিল, মট ফেটের কিছু এখানে কি আছে দেখছি না। ও আইজি ফেট আছে, ওটা তো মসফেটের মধ্যে পড়ে গেল। আচ্ছা, তো মডেলস অফ দিস জিওমেট্রি মসফেট মাস্ট বি অ্যাটলিস্ট, এগুলো তোমার মোটামুটি মসফেট টসফেট লেভেলে 2 ডাইমেনশনাল। এর আগেরটা 1 ডাইমেনশনাল বলছে, এবার 2 ডাইমেনশনাল। তো যাই হোক, বেসিকটা জানার জন্য দেখতে পারো। তো মস সিমুলেশন ইনভলভ 2 টাইপস অফ ক্যারিয়ার। মস যদি সিমুলেশন করতে চাও তাহলে এখানে 2 ধরনের ক্যারিয়ার লাগবে। হেন্স ইট ইজ নেসেসারি টু সলভ দ্য ফুল সেট অফ সেমিকন্ডাক্টর ইকুয়েশন 2.1 থেকে 5, যার মধ্যে ওই ইকুয়েশন গুলো যদি আবার দেখতে চাও, কারণ এটা মনে থাকে না সবসময়, দেখতে পারো। এই যে এই 5টা ইকুয়েশন, পয়জন ইকুয়েশন, তারপরে হচ্ছে এই যে টাইম ডেরিভেটিভ এর সাথে জেনারেশন রিকম্বিনেশন ধরে যেটা কন্টিনিউটি ইকুয়েশন, তারপর কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন। এই ইকুয়েশন গুলোকে বেসিক ধরে কিন্তু সলিউশনে যেতে হবে। তাহলে আমরা যেখানে ছিলাম এইখানে যে 2 ডাইমেনশনাল ক্ষেত্রে চিন্তা করছে মস সিমুলেশন, 2 টাইপস অফ ক্যারিয়ার্স। ফিগার 4, এই ফিগারটা টিপিক্যাল 2 ডাইমেনশনাল মডেল অফ সিলিকন এন চ্যানেল মসফেট। তো আমাদের তো কম্পাউন্ডে যাওয়ার কথা, তো নিউমেরিক্যালটা যেহেতু অতটা পড়ানো হয় না আগে, কাজে এই জন্য একটু এটা দেখতে বলতেছি ফাইনাইট ডিফারেন্সের কনসেপ্টটা বোঝার জন্য। তো এখানে একদিকে হেভিলি ডোপ থাকে, যেখানে এখানে সোর্স ড্রেন, এগুলো তো জানো তোমরা। তারপর বাউন্ডারি কন্ডিশন ফর দ্য অক্সাইড রিজন অ্যাজিউম দ্যাট নো স্পেস চার্জ এক্সিস্ট ইন দিস রিজন। তাহলে অক্সাইড রিজন যেখানে থাকছে সেখানে কোনো স্পেস চার্জ থাকে না, স্পেস চার্জ এই এলাকায় থাকে। আচ্ছা, তো এটা বলা হয়েছে, হ্যাঁ, and hence only the Laplacian equation has to be solved. তাহলে ওইখানে ক্ষেত্রে শুধুমাত্র ল্যাপ্লেস ইকুয়েশন সলভ করতে হবে। তো এট দ্য ইন্টারফেস অফ দ্য ফলোইং বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাইড, তাহলে এই ইন্টারফেসে হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই হবে। এপসাইলন, এটা মানে হলো তোমার এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, আর ডেল সাই বাই ডেল ওয়াই মানে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং পারমিটিভিটির গুণফল, তো কোথায়? অক্সাইডে এবং সেমিকন্ডাক্টরে, এই জায়গাটায় গুণফলটা গসেস ল অনুযায়ী
এটা সমান হবে, ঠিক আছে? তো এটা মানে তো তুমি জানো ফ্লাক্স ডেন্সিটি এপসাইলন ইনটু ইলেকট্রিক ফিল্ড, কাজে ফ্লাক্স ডেন্সিটিটা এখানে ইয়ে হবে, গসেস লয়ের কনসেপ্টটা ইউজ করে। তাহলে এখানে একটা কন্ডিশন বললো অক্সাইডে, এখানে বললো দুটোর মাঝখানে, এবং সারফেস স্টেটস হ্যাভ অলসো বিন ইনক্লুডেড ইন সাম মডেলস, ঠিক আছে? তারপর কোথাও কোথাও গেট পটেনশিয়াল ইজ সেট টু বি অ্যাপ্লাইড বায়াস ভোল্টেজ। এইভাবে বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে ওই ফাইনাইট ডিফারেন্সের সলিউশন করা হয়, এবং করে এরকম লেংথ এদিকে এটা কিসের গ্রাফ, সিমুলেশন ডোপিং কনসেন্ট্রেশনের গ্রাফ। এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডোপিং, কোন লেংথে কতটুকু ডোপিং হলো, হ্যাঁ এরকম একটা ইয়ে হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো মসফেটের মডেলিং টেকনিক্স বিভিন্ন লোকের আছে, এগুলা ভবিষ্যতে কেউ এই সাবজেক্ট শেষ হলে অন্য সময় দেখতে পারো। মেসফেটের ক্ষেত্রেও এরকম একটা সলিউশন দেওয়া হয়েছে। Has been experienced the MESFET is a planar transistor with ohmic source and drain contrast either side of the Schottky gate contact. তো এটার মধ্যে তোমার কম্পাউন্ড আছে, গ্যালিয়াম আর্সেনাইড আছে। তো এই বাফার লেয়ার ইজ ফ্রিকোয়েন্টলি ইনকর্পোরেটেড বিটুইন দ্য অ্যাক্টিভ লেয়ার এন্ড সেমি ইনসুলেটিং লেয়ার। তো আমরা সেমি ইনসুলেটিং সাবস্ট্রেটের কথা বলছিলাম এই কম্পাউন্ডের শুরুর দিকে, মেসফেটের একটা অংশ ছিল মনে হয়। তো গ্যালিয়াম আর্সেনাইড মেসফেট ফর্মস দ্য ফাউন্ডেশন অফ অ্যাক্টিভ এই যে মাইক্রোওয়েভ মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিটস MMIC and has replaced junction FET and silicon BJT as a microwave transistor above 4 GHz. The gallium arsenide MESFET technology is also set to form the basis of the next generation of gigabit logic gate. So that is a very interesting, very promising একটা research area. So current gallium arsenide MESFET have a very low gate length to active layer thickness aspect ratio, which means that the electric field in the active channel has a two-dimensional distribution. So in these circumstances, shockingly, 1952 তে একটা গ্র্যাজুয়াল চ্যানেল মডেল, আমরা কি গ্র্যাজুয়াল চ্যানেল মডেলটা দেখিয়েছি শোর্ডের ইয়ার বইতে? না স্যার। গ্র্যাজুয়াল চ্যানেল মডেল মনে হয় একটা ছিল, যাই হোক দেখি ওটা আজকে এই আলোচনাটা শেষ করে দরকার হলে কালকে দেখা যাবে। তো এখানে তোমার টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন প্ল্যানার মসফেটের স্ট্রাকচার, সোর্স আছে, ড্রেইন আছে, গেট আছে, ডিপ্লিশন রিজন আছে, অ্যাক্টিভ লেয়ার আছে, বাফার লেয়ার, যে সেমি ইনসুলেটিং লেয়ার টেয়ার, এসব সাবস্ট্রেট এই সমস্ত থাকে। তো মেসফেটস আর ইউনিপোলার লেয়ার। এখন আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে আমার ইকুয়েশন গুলা ওই তিন চার ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাকে বাউন্ডারি কন্ডিশন গুলো বুঝতে হবে। এটা হচ্ছে সিমুলেশনের টেকনিক। তারপর তুমি কারেন্ট ডেন্সিটির প্রোফাইল বের করতে পারো, তারপরে ওই যে ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইল বের করতে পারো, অনেক রকম হইতে পারে। তো এই ধরনের একটা কাজই করা হবে, এনার্জি ব্যান্ডেরও হইতে পারে, তো সেটা এখানে দেখছি না এখন পর্যন্ত। তো MESFETs are unipolar devices and hence sets a classical semiconductor equations which are frequently used to describe their operation is reduced in one describing electron transport theory. This simplifies the analysis considerably as generation and recombination are usually neglected. তাহলে এখানে যে সিমুলেশনের টেকনিক হচ্ছে যে কোনো জিনিস বাদ দিবে। তো এখানে অ্যানালাইসিস হয় জেনারেশন রিকম্বিনেশনটাকে নেগলেক্ট করতে পারি, বাদ দিতে পারি। এটারও এই ট্রান্সপোর্ট থিওরি থেকে হয়তো আসছে। তো কারেন্ট ফ্রি সারফেস, আবার কারেন্ট ফ্রি সারফেস হতে পারে। And the boundaries inside the semiconductor bulk are modeled with zero valued derivatives normal to the boundaries for both potential and carrier density. তো এই ধরনের বাউন্ডারি কন্ডিশন হইতে পারে। তারপর এখানে ফাই গুলো বলা আছে, গেটের ফাই, গেটের এন, তো সেগুলা এইভাবে ডিপেন্ড করবে অন্যান্য টার্মের উপর। তো এগুলোর ব্যাকগ্রাউন্ড এখন বলতেছি না কোনটা কি থেকে আসলো, তোমরা মানে ভিতরে ঢুকে যদি কাজ করে তখন এটা পারবা। তো এখন আমি যেহেতু কোনো অ্যাসাইনমেন্ট এখান থেকে এখনো দেই নেই, কাজে এটা এখন ওইভাবে ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট কভার করে যাচ্ছি। এই তো এটা অন্যান্য রিসার্চারদের রিসার্চ বলছে, তার মধ্যে এই যে আমাদের পেপার লেখছেন যিনি স্নোডেন সাহেবেরটাও আছে অনেক রকম, উনি প্রচুর কাজ করছেন আর কি। আচ্ছা, তারপরে এটা ওই মেসফেটই চলছে। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখলাম ফাইনাইট ডিফারেন্স মেথডের। আচ্ছা, এরপরে আমরা যাব ফাইনাইট এলিমেন্ট মেথড। আমাদের মেথড গুলা নিয়ে আমি খালি জাস্ট এগিয়ে যাচ্ছি। ফাইনাইট এলিমেন্ট মেথড used frequently in analyzing structures in civil and mechanical engineering. এটা তোমরা সিভিলে যাদের তোমাদের বন্ধুরা পড়ে তারা হয়তো এখনই আন্ডারগ্রেডেই করে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারই হয়তো করে। Provides a flexible means of investigating complex semiconductor device geometry. তো ওদের সিভিল মেকানিক্যালের স্ট্রাকচারাল জিওমেট্রি হয়তো কাজ করে, আর আমাদের হলো সেমিকন্ডাক্টর ডিভাইস জিওমেট্রি নিয়ে কাজ। যেহেতু সেমিকন্ডাক্টর শিখতে শিখতেই আমাদের থার্ড ইয়ার চলে আসে, কাজে ফোর্থ ইয়ারে এটা দেখতেছো আর কি।
তো দিস মেথড ইজ ফান্ডামেন্টালি কোয়াইট ডিফারেন্ট টু দ্য ফাইনাইট ডিফারেন্স টেকনিক। তো এতক্ষণ যে ফাইনাইট ডিফারেন্স টেকনিক হলো তার থেকে একটু ডিফারেন্ট। দ্য জিওমেট্রিক মডেল অফ দ্য ডিভাইস ইজ সাবডিভাইডেড ইন্টু স্মলার রিজিয়নস। তাহলে জিওমেট্রিক যে মডেলটা সেটা ছোট ছোট ভাগে ভাগ করব, যাদেরকে আমরা বলবো ফাইনাইট এলিমেন্ট। এবং সেটা জিওমেট্রিটা কিরকম হবে, ট্রায়াঙ্গলস আর রেক্টাঙ্গলস। তো কাজে তোমার যদি এরকম একটা জিওমেট্রি হয় সেটাকে ছোট ছোট রেক্টাঙ্গলে ভাগ করতে পারি, অথবা ছোট ছোট তোমার ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি, এরকম কাজটা করা হবে। The continuous functions representing the required solutions are assumed to have simple analytic forms with each element piecewise cubing. আচ্ছা, তো continuous semiconductor equations are then used to define an equivalent integral formulation. ঠিক আছে? As with the finite difference method, this method transforms the continuous functions of the semiconductor equation into discretized form. ঠিক আছে, এটা ফাইনাইট ডিফারেন্সে কিন্তু ডিসক্রিটাইজ হচ্ছে। দি ফাইনাইট এলিমেন্ট টেকনিক ইজ ইউজুয়ালি ইমপ্লিমেন্টেড ইউজিং গ্যালারকিন মেথড টু ওয়েটেড রেসিডুয়ালস। পরে আসতেছে, দ্য ডোমেন রিকোয়ারিং অ্যানালাইসিস ইজ সাবডিভাইডেড ইউজিং পিসওয়াইজ অ্যাপ্রক্সিমেশনস টু প্রডিউস এ মেশ উইথ এন নোডস অ্যাট ইন্টারসেকশন অফ দ্য মেশ। ঠিক আছে, তো জালের মতো সেই জালের বিভিন্ন পয়েন্টে নোড গুলা করা হবে। তো শেপ ফাংশন আর ডিফাইন to form the basis of the finite element formulation. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেপ ফাংশন। তো সেটাকে ডিফাইন করা হচ্ছে এরকম ভাবে, যেটা 0 হবে ভিতরে, I not is equal to j হলে এটা 1 হবে। The shape functions which are usually linear functions on triangular elements of size h cover the analysis region ohm and allows approximations to psi, n and p. psi মানে জানো potential, n মানে p মানে জানো চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন। দাঁড়াও একটু, আচ্ছা, তো সেই সাইটা তাহলে এখন তাহলে আমাদের সাই, এন আর পি। এখন এখানে এইচটা কি? এইচ হচ্ছে দ্য ট্রায়াঙ্গুলার এলিমেন্টস অফ সাইজ এইচ। তো এইচ সাইজের ট্রায়াঙ্গুলার এলিমেন্টের জন্য এন, পি আর সাই কি হবে? এরা ডিপেন্ড করবে টু ডাইমেনশনালি, ধরছে এক্স এর উপর, ওয়াই এর উপর, টাইমের উপর। তো ভ্যালু কি হবে? এই যে সাই আই, এখানে দেখো যদি বড় করি, এই যে এটা হচ্ছে সাই এইচ। সাই এইচ ডিপেন্ড করতেছে এই যে আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন, ধরো এন সংখ্যক নোড তুমি ইউজ করছো, তাহলে সাই আই থিটা আই, থিটা আইটা হচ্ছে তোমার ওই যে কোন জায়গায় জানি বললো, এই যে 0 আর 1 দিয়ে যেটাকে ডিফাইন করতেছো। তাহলে এই দুটাকে যদি আমরা ফর এক্সাম্পল আমরা দুটো নোড চিন্তা করি সিম্পল, তাহলে সাই এইচটা কি হবে? পটেনশিয়ালটা এটা হবে সামেশন। তো প্রথমটা কি? সাই 1 তার সাথে থিটা 1, তারপরটা কি হবে? সাই 2 তার সাথে থিটা 2, এন্ড থিটা 2টা হচ্ছে তোমার ওই যে এই ফাংশনটা। তো থিটা যদি তোমার 1 হয়, এটা যদি 1 হয় তাহলে থিটা 1 কি হবে? থিটা 1 এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0 হবে কখন? যখন আই, ও ভেতরে আছে, ও তারা আমার এখানে গন্ডগোল লাগাইছি, এখানে তো এক্স জে ওয়াই জের জিনিসটাকে আমি অ্যাভয়েড করে গেছি, এটা তো ভিতরে থাকবে। এটা কোন কোঅর্ডিনেটের সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমার যদি এটাকে যদি বলো তাহলে সাই 1 এটার কোঅর্ডিনেট বলতে হবে এখন, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেটটা। এক্স ওয়াই কোঅর্ডিনেটটা যদি আমরা মনে করো, তাহলে এক্স ওয়াই হবে, না সাইটা তো সাই 1 হবে, আর থিটা 1টা সেটা ডিপেন্ড করবে এক্স ওয়াই এর উপর। আচ্ছা, তারপর সাই 2 থাকবে, সেখানেও থিটাটা ডিপেন্ড করবে, থিটা 2 বলা হবে, কিন্তু ডিপেন্ড করবে এক্স ওয়াই এর উপর। এখন এক্স ওয়াই আবার কোথায় সেটার আবার ভ্যালু, ওই ধরো তোমার x1 y1 যদি হয়, আমরা যদি ধরি x1 y1, তাহলে এটাও x1 y1ই হবে। যখন আমি বের করতেছি তোমার সাই এইচ x1
y1 t মনে করে বের করতেছি, তখন এই দুটা x1 y1 হবে, এটাও x1 y1 হবে। তো যদি আমরা থিটা ওয়ানটা বের করি, তখন থিটা ওয়ানটা x1 y1 এর জন্য 0 হবে না, x1 y1 এর জন্য সে 1, দাঁড়া এটা কি বলছে, থিটা আই। আচ্ছা, এখানে বলছে যদি আমরা যে থিটা আই হবে, থিটা 1, এখন আই নট ইজ ইকুয়াল টু যদি জে হয়, মানে আই ধরি, আমি ধরলাম টি 2 না, আই নট ইজ ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে হবে থিটা 1, এটা হচ্ছে জে, তো আমি 2 ধরছি, তাহলে তো সমস্যা, আমরা হচ্ছি, আচ্ছা দেখো এটা একটু পরে বোঝা যাবে, এখন একটু আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, তাহলে এটা এই ইকুয়েশনের জিওমেট্রিটার এখান থেকে আসবে আর কি, ফাইনাইট এলিমেন্ট শেপ ফাংশন, যেটা থিটাটা শেপ ফাংশন বলতেছে, থিটা শেপ ফাংশনটা নিয়ে একটু কনফিউজড আমি, এটা দেখতে হবে। আচ্ছা, তো এটা দিয়ে তোমার পুরো সিস্টেমটাকে, the finite element mesh with triangular elements এভাবে ডিফাইন করা হচ্ছে। The shaded region indicates localized mesh refinement. The residuals orthogonal to the set of functions rather than making the residual 0 as an infinite, as infinite difference schemes. Hence, the Poisson's and current continuity equations after applying the divergence theorem become respectively এত। ঠিক আছে, ডাইভারজেন্স ইকুয়েশনের পরে এটা এই ফর্ম নিবে, তাহলে এটা একটা ফর্ম নিবে। এখানে তুমি যদি ধরো পয়জনস ইকুয়েশন ছিল ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু, যে একটু আগে লিখলাম রো, তার মধ্যে থেকে এন ডি, এরা এরা সব আসবে ওখান থেকে, ডাইভারজেন্স থেকে এটা আসতেছে। তো সেটা ছিল পার ইউনিট ভলিউম, যেখানে ডিভি ভলিউমের জন্য এটা আসবে। তারপর ইন্টিগ্রেট করতেছে 3 ডাইমেনশনাল মনে হয় এখানে, বা ওহম যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে 2 ডাইমেনশনাল। এটা হচ্ছে ডাইভারজেন্স অফ ডি থেকে আসতেছে, এখানে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন গুলো এখানে আসতেছে ডেল সাই, মানে এটা হচ্ছে তোমার ফ্লাক্স ডেন্সিটি, যে ডাইভারজেন্স অফ ডি অংশটা, এই অংশটা হচ্ছে রো থেকে আসতেছে, আর এই অংশটা আসতেছে ডাইভারজেন্স অফ ডি থেকে। ডি মানে হচ্ছে এপসাইলন ইনটু ইলেকট্রিক ফিল্ড, তো ইলেকট্রিক ফিল্ড মানে আবার ডেল সাই, তো কাজে এখানে ডেল সাই আসতেছে ওখান থেকে, তারপর জিওমেট্রি ফাংশনটা ঢুকতেছে মানে। তো এই ধরনের একটা কমপ্লিকেটেড ইকুয়েশন আসবে, where v is the volume, n is the normal of the boundary, gamma is the domain of Ohm. By inserting the approximation psi h, nh, ph into this equation, a set of finite element equations are obtained. The integrals over gamma vanishes because of the boundary conditions and definition of the shape functions. Assuming p and n are known from the previous time set, then the Poisson equations can be expressed as এরকম একটা জটিল ফর্ম নিবে, যেখানে কে আবার আলাদা ডিফাইন করা হবে। এগুলো বেশ কমপ্লিকেটেড, আমরা যদি অ্যাসাইনমেন্ট দেই তখন ডিপে ঢুকো, এখন এই বইয়ের স্টাইলটা খালি দেখতেছি আর কি। আচ্ছা, the finite element matrix equation for the Poisson and current continuity equations are usually solved using direct method, which normally requires large amount of storage or an iterative solution. তাহলে এখানে খালি জাস্ট এইটুকু আপাতত জেনে রাখো যে ফাইনাইট এলিমেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশনস যেগুলো সলভ করতে গেলে এবং কারেন্ট ইকুয়েশন যদি সলভ করতে যাই, তাহলে একটা ডাইরেক্ট মেথড আছে আর একটা হচ্ছে ইটারেটিভ মেথড আছে। আর ডাইরেক্ট মেথড করতে গেলে অনেক ডাটা স্টোর রাখতে হবে, আর ইটারেটিভ হলে সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন একটা টার্ম আছে, সেই টার্মটার ব্যবহার লাগবে আর কি। আচ্ছা, এইগুলা খুব ডিপে তোমাদের দিতে পারতেছি না এখন। আচ্ছা, তারপরে এখানে the finite element method has been used to analyze a variety of semiconductor device, যার মধ্যে মেসফেট আছে, মসফেট আছে ইত্যাদি। আচ্ছা, তো এগুলা বলছে, তারপর এক্সাম্পলস গেছে ফাইনাইট এলিমেন্ট মেথডে। The finite element methods are ideally suited to 2 and 3 dimensional modeling of non-polar devices because of the adaptable, efficient nature of the mesh. Finite element computational methods have been applied to simple one-dimensional structures such as PN junctions, এগুলো দরকার নাই। এছাড়া গ্যালিয়াম আর্সেনাইড মেসফেটও হয়। The popularity of finite element method has grown substantially over the last 10 years, মানে হচ্ছে তোমার 90 দশক, and has been applied on the modeling of the wide variety of semiconductor device modeling, MOSFET ইত্যাদি। উদাহরণ দিছে কোথায় কোথায় ইউজ হয়। The detailed analysis of silicon
bipolar NPN transistors with generation recombination model provides rigorous test of the method. SRH মডেল ধরে এরকম ভাবে ইকুয়েশন আনা হয়েছে। SRH মডেলটা মানে হলো যে তোমার যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে যদি একটা ইম্পিউরিটি লেয়ার থাকে, তাহলে নিচ থেকে উপরে চলে যাওয়া যে এক্সেস ক্যারিয়ার গুলা, সেগুলো নিচে পড়ার সময় ওই ট্র্যাপড হয়ে যায়। তখন ট্র্যাপড হয়ে গেলে তখন কখনো সে ইলেকট্রন ক্যাপচার করে, কখনো ইলেকট্রন এমিট করে, কখনো হোল ক্যাপচার করে, কখনো হোল এমিট করে। এগুলোকে একসাথে চারটা প্রসেসকে একসাথে এসআরএইচ মডেল বলে, যেটা এসএসডি তে পড়ছো। তো ওইটার ক্ষেত্রে বিজেটির ওখানে অ্যানালাইসিস করছে এরা। তো এটা আমরা ডিপে যাব না, আমাদের কোনো পার্টিকুলার অ্যাসাইনমেন্ট যদি শেষ পর্যন্ত দেই তখন সেখানে তারা যাবে আর কি। দি অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট এলিমেন্ট টেকনিক্স টু নন প্ল্যানার ডিভাইস, যেমন এখানে বলা হয়েছে শর্ট অ্যান্ড ন্যারো সিলিকন মসফেট, এটাও আবার সিলিকনে চলে গেছে। A simplified two-dimensional diagram of MOSFET device structure is shown in to the structure of three-dimensional model for small geometry MOSFET is shown. আমরা small geometry MOSFET এ বাদ দেই, source drain আছে ইত্যাদি। The finite element method provides a flexible means of investigating semiconductor device with non-planar geometries and non-linear field distribution. Present trends in finite element modeling techniques include the use of different kinds of triangles and rectangles in the same grid, thus allowing arbitrary subdivision ইত্যাদি ইত্যাদি। কিভাবে ভাগ করবে না করবে এগুলা। আচ্ছা, তো এই নিয়ে ডিটেলস এখানে আছে, খুব বেশি ডিপে যাব না, আমরা খালি জাস্ট কনসেপ্টটা খুবই সিম্পল ভাবে উপর থেকে সারফেস থেকে যেটুকু বোঝা যাচ্ছে এটুকু বললাম। আচ্ছা, তারপরে হলো সেমি ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট ইকুয়েশনস। আমি একটু দেখি এটা কত নাম্বার পৃষ্ঠা, 200, আরো অনেক পৃষ্ঠা আছে না। সেমি ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট ইকুয়েশনটা কি যাব? আচ্ছা যাই, ইকুয়েশন নিয়ে যখন কারবার খারাপ না। The basic classical semiconductor equations, which have for many years formed the foundation of device modeling, are based on the assumption that the carrier energy distribution remains close to equilibrium. তাহলে ওনারা যে অ্যানালাইসিস গুলা অনেকদিন ধরে করছেন সেগুলা ইকুইলিব্রিয়াম ধরে করে। যদি ইলেকট্রিক ফিল্ড আমরা দেই, ক্যারিয়ার গ্রেডিয়েন্ট থাকে, কারেন্ট ডেন্সিটিস থাকে ইন দ্য ডিভাইস বিকাম এক্সটেন্সিভলি লার্জ, তাহলে আমাদেরকে নন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন যেতে হবে। So in practice, these conditions occur in many semiconductor devices using VLSI, mimic device, discrete high frequency applications. The small device structure encountered in advanced semiconductor technology generally have regions of very high electric field, which causes substantial electron heating, creating regions where the electrons attain very high energies relative to the equilibrium conditions. এখানে কার কি স্টাডি এগুলো বলছে। আচ্ছা, তো এখানে মেইন জিনিস হলো যে আমাদের মডেলিং এর ক্ষেত্রে নন ইকুইলিব্রিয়ামে কথা ভাবতে হবে আর কি। ফিগার 12তে কিছু ছবি টবি আছে, তো এখানে বলছে ছবির ব্যাখ্যা টাখ্যা দিয়েছে, এগুলা দেখতে পারো। আচ্ছা, although Monte Carlo techniques provides a strong insight in the physics of hot electron effects, the computational time required to conduct a complete FET simulation is probability excessive. আচ্ছা, এখন মন্টে কার্লো সম্পর্কে তোমরা কোনো ধারণা আছে? না মন্টে কার্লো, তাহলে আমরা একটু মন্টে কার্লো সলিউশনে যাই। কথা যখন এসেই গেছে, গেলে ক্ষতি নাই, লস নাই কোনো। A Monte Carlo simulation is a model used to predict the probability of different outcomes when the intervention of random variables is present. Monte Carlo simulations helps to explain the impact of risk ইত্যাদি। তো এটার ক্ষেত্রে ইনভেস্টোপেডিয়া দেখতেছি, হোয়াট ইজ এ মন্টে কার্লো সিমুলেশন। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, Monte Carlo simulation are used to model the probability of different outcomes. ওইটাই যেটা বল, a Monte Carlo simulation can be used to tackle a range of problems in virtually every field such as finance, engineering, তোমাদের ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে এটা তো ভিতরে চলে গেল, সিমুলেশন হিস্ট্রি।
Simulation are named after the popular gambling destination in Monaco. Since chance and random outcomes are central, ওখানে জুয়া টুয়া খেলায় র্যান্ডম আউটকাম থাকে, সেন্ট্রাল অফ দ্য মডেলিং টেকনিক, মডেলিং টডেলিং করে বেশি টাকা ইনকামের চেষ্টা। এখন Monte Carlo simulation method, the basis of Monte Carlo simulation is that the probability of varying outcomes cannot be determined because of random variables interference, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ইন্টারফারেন্স হতে পারে। Therefore, a Monte Carlo simulation focuses on constantly repeating random samples to achieve certain results. A Monte Carlo simulation takes the variable that has uncertainty and assign it a random value. This model is then run and result is provided. This process is repeated again and again and again while assigning the variable in question with many different values. Once the simulation is complete, these results are averaged together to provide an estimate. তো অনেকবার ট্রায়াল করতে হবে, করে আউটকাম গুলা দেখতে হবে, তার মধ্যে তারপরে এই কোনটাতে আউটকাম আসছে তাদের আবার এভারেজ নিবে, এরকম একটা। তো ক্যালকুলেটিং এ মন্টে কার্লো সিমুলেশন, ওয়ান ওয়ে টু এমপ্লয় এ মন্টে কার্লো সিমুলেশন ইজ টু মডেল পসিবল মুভমেন্টস অফ, এখানে অ্যাসেট প্রাইস, বা এখানে তোমার হয়তো তোমাদের এই যে এনার্জি লেভেল বা চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন, ইলেকট্রিক ফিল্ড, এগুলো হতে পারে আর কি। দেয়ার আর টু কম্পোনেন্টস ফর অ্যান অ্যাসেট, এটাতে অ্যাসেটের কথা আমরা যাচ্ছি না। তাহলে আমরা যেটা জানতে চাবো এখন, মন্টে কার্লো সিমুলেশন ফর সেমিকন্ডাক্টর। অফ এ সেমিকন্ডাক্টর ডিভাইস, দেখি কি লিখেছেন। এটা একটা এলসভিয়ারের পেপার, তো এটা তোমরা দেখতে পারো, এটা কার লেখা, জেনসন সাহেবের লেখা। This paper gives a review of applications of Monte Carlo techniques and recent literature on Monte Carlo modeling of a semiconductor device. The emphasis of the original research results reported in this paper is on self-consistent example Monte Carlo simulation. এই যে তোমার গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, আমাদের স্ট্রাকচারটাই আছে HFET। তো এই পেপারটা দেখতে পারো, একটু ফটো তুলে নিতে পারো। জেনসনের মন্টে কার্লো সিমুলেশন অফ সেমিকন্ডাক্টর ডিভাইস। এটা কি ডাউনলোড ভিউ পিডিএফ দিব? পারচেজ তো আবার লেখছে, খাইছে। আচ্ছা, তো এটা নিয়ে এই পেপারটা দেখতে পারো। সেমিকন্ডাক্টর দিয়ে সার্চ দিয়ে মন্টে কার্লো সম্পর্কে তোমাদের একটা টার্গেট দিলাম। তোমাদের আগের অ্যাসাইনমেন্টটা কিভাবে দিছিলাম? আগের অ্যাসাইনমেন্ট একটা দিয়েছিলাম আমার মনে হচ্ছে, রোল নাম্বার এই যে 3, 4, 5, 6, এরা ছিল পয়জন, তাই না? আর 1, 2 ছিল শর্ডিঞ্জার। হ্যাঁ, তাহলে 1, 2 কে আমি মন্টে কার্লো দেই আবার। অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশ, মন্টে কার্লো এবং সেমিকন্ডাক্টর, এটা দিয়ে সার্চ করে মন্টে কার্লো সিমুলেশন দিয়ে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ক্ষেত্রে একটা স্টাডি করবো আর কি। মন্টে কার্লো সিমুলেশনে যদি আমি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দেই, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দিলাম, সরি সেমি নাই, ইলেকট্রনিক্স, এরকম বিভিন্ন সার্চ দিয়ে পেপার টেপার ডাউনলোড করে তোমরা একটা প্রেজেন্টেশন দিবা ছোট করে। তাহলে মন্টে কার্লো সিমুলেশন দিয়ে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরে কিভাবে স্টাডি করা হয়। আবার যদি আমি ফাইনাইট এলিমেন্ট বললাম, ফাইনাইট এলিমেন্ট মেথড এবং কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, এটার উপর the application final method to the simulation of semiconductor device, এরকম সার্চ দিয়ে ডাউনলোড যদি করা যায়, ডাউনলোড করে সেগুলো সম্পর্কে একটু পরে একটা ইয়ে করা, কম্পারেটিভ ইয়ে করা। তাহলে এই পয়জন ইকুয়েশন যাদের দিছিলাম তাদের দিচ্ছি ফাইনাইট এলিমেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মোড, নাকি আগেরটা কি ছিল? পেপার কই গেল? হ্যাঁ, ফাইনাইট এলিমেন্টের আগে কি ছিল? গত ক্লাসে যেটা দেখালাম, এটা হচ্ছে 251। ফাইনাইট ডিফারেন্স, ঠিকই বলছি। হ্যাঁ, তাহলে আমরা যদি সার্চে যাই আবার, এখানে যদি আমি বলি ফাইনাইট ডিফারেন্স মেথড,
ডিফারেন্স মেথড কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এরকম একটা সার্চ দিলাম। এই যে অ্যানালাইজিং ব্যান্ড স্ট্রাকচার এরকম আছে। তো এটা নিয়ে অন্তত 2-3টা পেপার পড়ে একটা সামারি দিবা যে এভাবে এভাবে কাজটা করে, সেটা একটা প্রেজেন্টেশনের মধ্যে ক্লাসে দিলাম আর কি। তাহলে এটা হচ্ছে যে 7, 8, 9, 0 এরা তাহলে ফাইনাইট ডিফারেন্স। এই 3টা গ্রুপে কি ভাগ হয়েছিল না আরো ছিল? তিনটে। তিনটাই, ওই তিনটাই তাহলে থাকলো, একটা মন্টে কার্লো, একটা ফাইনাইট এলিমেন্ট, একটা ফাইনাইট ডিফারেন্স। যাদের ছিল শর্ডিঞ্জার তারা মন্টে কার্লো দেখবা, যাদের ছিল পয়জন তারা দেখবে ফাইনাইট এলিমেন্ট, আর যাদের ছিল এটা কি চার্জ 7, 8, 9, 0 কি ছিল? স্যার হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি ছিল একটা হ্যাঁ, স্যার, হ্যাঁ। আর ফার্মি এনার্জি এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো তারা তাহলে ফাইনাইট ডিফারেন্সটা একটু দেখবা, এটা প্রেজেন্টেশন দিবা। আর ওই প্রবলেমটা হচ্ছে রিপোর্ট আকারে দিবা। এই দুইটা মিলেই তাহলে অ্যাসাইনমেন্ট থাক। একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রেজেন্টেশনে, আর আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা গ্রুপেই দিতে পারো, কোনো সমস্যা নাই, সবাই মিলে দিলা। আর ফাইনাইট ডিফারেন্স এলিমেন্ট, তারপর মন্টে কার্লো, এগুলো আমরা প্রেজেন্টেশন আকারে দেখব। আর ওইটা তোমরা করবা। এখন তোমার যেহেতু কুইজ আছে সামনে, কাজে এখন কুইজের পরে আমি ওটা নিয়ে কথা বলবো, তোমরা কবে জমা দিবা না দিবা আর কি। তো এইগুলো নিয়ে অনেক কিছু অ্যানালাইসিস আছে, তো আমরা তোমাদের ওই অ্যাসাইনমেন্ট করতে গেলে আমার মনে ক্লিয়ার হবে, এবং লেকচার দিয়ে হবে না ঠিক মতো ক্লিয়ার। আচ্ছা, তখন কথাবার্তা বলে আমরা দেখবো। আচ্ছা, আর হলো তোমাদের কুইজ হচ্ছে আগামী কালকে, ঠিক Yes, আছে? yes. তো কুইজের জন্য আমি একটা জুম লিংক দিব। আর কুইজটা কি স্যার একদিন স্যার পিছানো যায় স্যার, মঙ্গলবার করা যায়? করা যাবে তো মনে হয়, করা যায়, করা যাবে। তোমাদের সবার আপত্তি নাই তো? না স্যার, একদিন পিছাইলে ভালোই হয় স্যার। দাঁড়া, আমি একটু, মঙ্গলবার তো আমার 6টা পর্যন্ত ক্লাস আছে, তারপরে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তো মঙ্গলবার তাহলে 6টায় না? জি স্যার। জি স্যার। মঙ্গলবার 6টায়। তাহলে কুইজে আমি যেটা বলতেছি, তোমাদের মধ্যে এই যে কি বলে, মানে এখানে কুইজের ব্যাপারে ডিরেকশন হচ্ছে ভিসি স্যারের, হচ্ছে যে ক্যামেরা অন করে একটু চেষ্টা করা, কারণ আমাদের সামনে ফাইনাল এক্সাম যদি মানে অনলাইনে নিতে হয় ক্যামেরা অন করে নিতে হবে, এটা ইউজিসি ডিরেকশন। তো এটার প্র্যাকটিসটা করাতে চাচ্ছিলেন উনি, কিন্তু আমাদেরকে সফটলি যেতে বলেছেন, কোনো প্রেশার নাই তোমাদের উপর। তো তোমরা চেষ্টা করবা যদি অন করে করা যায়। আমি একটা জুম লিংক দিয়ে দিব, সেখানে আসবা, 4-5 জন আসলেও চলবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা প্র্যাকটিসটা করতে চাচ্ছি যে 4-5 জন অন্তত অন করে একটু পরীক্ষা দিলা কি করে কি হয়, কি সমস্যা হয় একটা দেখতাম। আর হচ্ছে যে হেড স্যারের সাথেও ডিরেকশন হচ্ছে, হেড স্যার মানে তোমাদের সিআরদেরকে ইমেল করছিলেন, তোমাদের সিআর কেউ আছো এখানে? না স্যার, এখানে সিআর নেই স্যার। আচ্ছা, তো সিআররা মনে হয় বলছিল যে যদি ওই টিচাররা যেভাবে বলে মানে ওই টিচারকে সহযোগিতা করতে আর কি। তাহলে আমি চাচ্ছিলাম যে 4-5 জন অন্তত থেকে জুমে অনলাইন দিলা, বাকিরাও দিলা, সবাই দিলা। এরপরে আর আমাদের টিচারদের মধ্যে 2-3 জন টিচার বলছিল যে লাস্ট 2টা কুইজ ক্যামেরা অন রেখে প্র্যাকটিস করা যেতে পারে, অথবা একজন বলছিল একটা কুইজ। তো সেই হিসাবে যদি কুইজ 3 আবার হয়, তখন আবার এই ক্লাসে যে কজন ক্যামেরা অন রাখলা তারা না রেখে অন্য বাকি 3-4 জন অন রাখলা আর কি, এরকম আর কি চাচ্ছি, যাতে সবাই একদিন অন করে একটু প্র্যাকটিস করলো আর কি। আর আমাদেরও জিনিসটা হলো, কারণ তোমাদের ভবিষ্যতে ডিগ্রি টিগ্রি নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে অনেক সমস্যা হবে, যদি এই যে কি প্রসেস করছিলাম আমরা তাহলে বলতে পারবো যে আমরা ক্যামেরা অন রেখে প্র্যাকটিস করছি, হয়েছে, ফাইনাল এক্সামটা অনলাইনে হলে ক্যামেরা অন হয়েছে। আর যদি করোনা পরিস্থিতি ভালো হয় তো ইনশাল্লাহ ফেস টু ফেসই হওয়ার চান্স থাকবে আমার মনে হচ্ছে, আল্লাহ রহম করলে। তো তখন তো আর এগুলো লাগবে না, কিন্তু এখন একটু প্র্যাকটিস করি চলো। তো পরশুদিন ইনশাল্লাহ, হ্যাঁ। আর আজকে জি স্যার। কালকে তো ক্লাসে আবার দেখা হচ্ছে, কালকেও পরশু 2 দিনই ক্লাস আছে। ঠিক আছে, তাহলে আমি শেষ করি, জুম করি। আচ্ছা, স্টপ শেয়ার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো